যতন খোলঙ্কা সবাইকে নমস্কার। আজকে 7 ড্যামছড়া এবং কচুছড়া টিটিএডিসি যে কনস্টিটিউয়েন্সির সেখানে যে প্রকাশ্য জনসভা, সেই জনসভায় আজকে এক তো জনসভা, পাশাপাশি এখানে 57টি ফ্যামিলির 215 জন ভোটার এবং বেশিরভাগই মথার থেকে এবং সিপিএম থেকে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সবাই যোগদান করতে এসছে। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এইভাবে আমাদের রাজ্য বা আমাদের দেশ চলতে পারে না। আজকের এই যে জনসভা, আমি যখন এখানে ঢুকলাম, যে পরিমাণে আমাদের জনজাতি ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমি সত্যি আপ্লুত। আমি ভাবতে পারিনি যে এই কয়েকটা বিসির থেকে এত লোক এখানে আজকে আসবে এখানে। এবং এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি সমর্থন এবং আমাদের যিনি আজকে এই দেশকে চালাচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপর আপনাদের বিশ্বাস। সেই কারণেই এত সংখ্যক যারা জনজাতি ভাই ও বোনেরা এসেছেন এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই উপস্থিতিতে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক শ্রী সুধাংশু দাস মহোদয়। উনি ককবরক ভাষায় এবং খানিকটা বাংলা ভাষায় উনি আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে কি করে তুমি ককবরক শিখলে? বলে আমি যখন এমএলএ হয়েছি তারপর থেকে শুধু ককবরক না, আমি মণিপুরিও শিখে ফেলেছি এখন। বাংলা তো জানেনই, তো এটাও কিন্তু একটা আর্ট। আমি ওনাকে ধন্যবাদ দেব। আমি শুনছিলাম এত সুন্দরভাবে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এবং আমরা এই যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, সবার ভাষার প্রতি আমাদের সম্মান, সেটা কিন্তু আজকে ওনার মাধ্যমে আমি একটা ঝলক সেখানে আমি দেখতে পেলাম। আমরাও চাই যে আমরা সব ভাষা জানি, একজন আরেকজনকে জানি, বোঝার চেষ্টা করি। চেষ্টা চলছে ককবরককে কিভাবে, ককবরক ভাষাকে কিভাবে উন্নয়ন করা যায় এবং অন্যান্য ভাষা যে সংখ্যালঘু ভাষা আমাদের সরকার তার জন্য আলাদা ডিপার্টমেন্টের তার ব্যবস্থা করছে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয়া বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া এবং যিনি আমাদের একটু আগে আমাদের এই জনজাতির যাকে আমরা আজকাল যুব আইকন বলি, আমাদের ত্রিপুরা প্রদেশের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেববর্মা মহোদয়, উনিও আপনাদের সামনে আমাদের যে কথা আপনাদের সামনে রেখেছেন। এখানে জেলা সভাধিপতি ঊনকোটির শ্রী অমলেন্দু দাস, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধলাই ডিস্ট্রিক্টের শ্রী প্রতিরাম ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন শ্রী বিমল কর, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঊনকোটি, অজয় অধিকারী মণ্ডল প্রেসিডেন্ট আমবাসা, শ্রী সঞ্জীব রিয়াং এমডিসি, শ্রী তরুণ কুমার দাস মণ্ডল প্রেসিডেন্ট ফটিকরায়, শ্রী সুভাষ আহির মণ্ডল প্রেসিডেন্ট সুরমা, শ্রী পূর্ণমোহন দেববর্মা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এসটি মোর্চা, শ্রী জয় বাহাদুর রূপিনী স্টেট সেক্রেটারি এসটি মোর্চা এবং অন্যান্য যারা পদাধিকারীগণ এখানে আছেন আমাদের দলের, এবং আমার প্রিয় জনজাতি ভাই ও বোনেরা এবং মেয়েরা এবং মায়েরা সবাইকে, এবং এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
বন্ধুগণ, আমার পূর্ব বক্তা বলেছেন অদ্ভুত একটা অবস্থা চলছে ত্রিপুরাতে। আজকে সারা ভারতবর্ষে যেভাবে আমরা রাজনীতি দেখেছি, সেই রাজনীতিকে মাননীয় প্রধানমন্ত্রী পাল্টিয়ে দিয়েছে। আগে রাজনীতি মানে গদি দখল করা আর খুব করে লুট করো আর স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এগুলো ছিল। সেই স্ক্যাম থেকে আজকে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো চায়, সেইটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। সেই দিশায় আমরাও কিন্তু আজকে ত্রিপুরা সরকারে থাকার পর আমরাও কিন্তু চেষ্টা করছি যে কিভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই রাজ্যকে চালাতে হয়, সেটা আমরা করেছি। এবং সব মানুষের উন্নয়ন আমরা চাই, তার তার যে সেলফ রিলায়েন্ট, তার যে পড়াশোনার দিক দিয়ে হোক, তার খেলাধুলার দিক দিয়ে হোক, সমস্ত বিষয়ে যাতে তার উন্নয়ন হয়, আর্থসামাজিক উন্নয়ন হয়, সেই দিশায় আমরা কাজ করছি। এবং বিশেষ করে জনজাতি গোষ্ঠী যারা আছেন তাদেরকে আমরা শক্তিশালী করতে চাই। বন্ধুগণ, একটু আগে আমার পূর্ব বক্তা বলছিলেন যখনই আমাদের প্রোগ্রাম থাকে ফ্ল্যাগ ফেলে দেবে। যারা এখানে আজকে প্রোগ্রামে আসবে তাদেরকে ধমকানো চমকানো, এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি আপনারা কি চান? আপনারা কি চান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, অগ্নিসংযোগ করা, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া? এ তো কমিউনিস্টরা যা করেছে, এখন মোথাও সেই একই কাজ করছে ওরা। যদি জিজ্ঞেস করি যে এটা কেন করবো না, আমরা করিনি, ও সিপিএম করেছে। যদি পুলিশ ধরে থানায় যখন নিয়ে যায় তখন আবার ফ্ল্যাগ নিয়ে গিয়ে ওকে ছাড়াবার জন্য জিন্দাবাদ জিন্দাবাদ করে। এই যে মানুষকে বোকা বানানো, আমরা এতদিন ধরে এই রাজনীতি আমরা দেখিয়েছি। মিথ্যা কথা। আমি একবার এক জায়গায় বলেছিলাম একটা ইউনিভার্সিটি করতে হবে, যদিও আমি বলার পরে এই লাল দুর্গের তরফ থেকে তাদের যে সোশ্যাল মিডিয়া নানাভাবে সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে একটা ইউনিভার্সিটি করব। আগে তো বলেছিলাম কলেজ, সেই কলেজে প্রিন্সিপাল ওনাদেরকে বানাবো। এই গোয়েবলসি কাদায় কিভাবে মিথ্যে কথা বলা যায়। এখন আমি ভাবছি ইউনিভার্সিটি বানাবো, কারণ অনেক পার্টি এখন চলে এসছে। অনেক কলেজ হলে যখন ইউনিভার্সিটি হয়, একটা ইউনিভার্সিটি বানাবো। আর তার চ্যান্সেলর, এখন আমি এইসব পার্টির লোকদের চ্যান্সেলর বানাবো। কিভাবে মিথ্যা কথা বলা যায় আর মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, এই ধরনের একটা ইউনিভার্সিটি আমি ভাবছি ওনাদের জন্য করা দরকার। অদ্ভুত আজকে ফ্ল্যাগ ফেলে দেবে, কাউকে ধমকানো চমকানো, এবং খালি বলবে যে তিপ্রাসা। এই যে মানুষকে জাতিগতভাবে একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে রাজনীতি, এছাড়া আর কোনো কিছু নেই। কি বলেছিল আগে, এখন তো এক পার্টি বলছিল। আর এই সুড়সুড়ির একটা অদ্ভুত কতগুলো স্লোগান আছে। কি বলছিল? তিপ্রালেন, বুকের মধ্যে খালি গায়ে, কত রকমের নমুনা আমরা দেখেছি আগে, এবং ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি। মানুষ এইরকম চায় না এইভাবে আন্দোলন, কিন্তু বোকা বানানোর জন্য এইসব আন্দোলন করেছে, যেটা কোনো দিন সম্ভব হবে না, না করতে পেরেছে, না আগামী দিন করতে পারবে। আবার বলছে আমরা এখনো দাবির থেকে কিন্তু পিছিয়ে আসিনি। মানে কিভাবে সুড়সুড়ি দিয়ে মানুষকে আটকিয়ে রাখা যায়, এই চেষ্টা এখনো চলছে। আবার আরেকটা পার্টি নতুনভাবে আবির্ভাব হলো, বলে না তিপ্রাল্যান্ড দিয়ে হচ্ছে না, এখন গ্রেটার তিপ্রাল্যান্ড, এবং একদম পুরো চলে যাবে বাংলাদেশ, পাকিস্তান, পারলে আসাম, মানে কোথায় মিজোরাম, কোথায় চলে যাবে বলা যায় না। এখন গ্রেটার তিপ্রাল্যান্ড, কারণ আমাদের জনজাতি ভাই বোনেরা অত্যন্ত কোমলমতি, তাদেরকে যেভাবে বোঝানো যায় সেইভাবে তাদেরকে বিভ্রান্ত করার খুব সহজ সরল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি না মিথ্যা কথা বলে, যা দুর্নীতি করে, উনি বলেছেন, কি বলেছেন? मैं चौकीदार हूं, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा, বলেছেন কিনা? তাই এইরকম একটা অবস্থার মধ্যে আমরা এখন এসেছি। আজকে দেশকে কিভাবে শক্তিশালী করেছে। আজকে এইবারও যে বাজেট আপনারা যদি দেখেন, সেই বাজেটে, ইউনিয়ন বাজেটে আমরা যা দেখলাম, ট্রাইবেল যে অ্যাফেয়ার্স, সেখানে প্রায় 45.79% শুধু ট্রাইবেলদের উন্নয়নের জন্য সেই কাজটা করেছে। সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি প্রায় 700টা জনজাতি গোষ্ঠী আছে। আজকে ত্রিপুরাতে আমাদের জনজাতি গোষ্ঠী 19টা জনজাতি, মেইন জনজাতি গোষ্ঠী আছে। তাছাড়াও আরো অনেক জনজাতি গোষ্ঠী আছে।
আমি বারবার বলেছি কাউকে আমরা হারাতে চাই না, এবং তাদের আমরা সম্মান আমরা দিতে চাই, এবং সেইভাবে সম্মান যাতে দেওয়া যায়। অনেক জনজাতি গোষ্ঠী আছে, 500 মাত্র তাদের সংখ্যা, 1000 এরকম আছে। আমরা চাই সবাইকে খুঁজে বের করতে, এবং তাদের যে কৃষ্টি সংস্কৃতি, তাদের যে সংস্কার, তাদের যে বিভিন্ন যে সামগ্রী বানায়, কলা কৌশল, তাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। সেই দিশায় আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি এবং তাদেরকে খুঁজে বের করছি। এবং আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন, যারা সমাজপতি তাদেরকে আমরা 2000 টাকা করে তাদেরকে ভাতা আমরা দিয়েছি। এবার আমরা সরকার আসার পর আমি যখন মুখ্যমন্ত্রী হই, কিছুদিন আগে আমাদের এখানে 2 মন্ত্রী বাহাদুর এখানে আছেন, ক্যাবিনেটে ডিসিশন নিলাম যে জনজাতিদের জন্য যেহেতু কাজ করছে, তো তাদেরকে আমরা 2000 টাকা না দিয়ে 5000 করব, এবং যেরকম কথা সেইভাবে আমরা 5000 টাকা। এবং যে ক্যাপিং ছিল, যে অনেক সময় যারা সমাজপতিরা আছে, অনেক সময় যারা চাকরি করেন বা অনেক সময় দেখা যায় রিটায়ার্ড হয়েছে, পেনশন পাচ্ছে, সেই ক্যাপিং ছিল, সেইগুলো আমি উঠিয়ে দিয়েছি। আমি বললাম কাজ যেহেতু করছে ওনাদেরকে আমরা সেই যে তাদেরকে সাম্মানিক সেটা আমরা দেব। শুধু তাই না, আরো 40টার উপরে আরো জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে আছে, তাদেরকেও আমরা সম্মান দেওয়ার জন্য, তাদের কেউ রায় হবে, কেউ চৌধুরী হবে, যে নামে হোক, যে প্রধান থাকবে, তাদেরকে আমরা 5000 টাকা করে দেব। আমাদের সরকার সমস্ত সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্টে আমরা বলছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেসব স্কিমগুলো করে, আমাদের সরকার স্টেট গভর্নমেন্ট যে স্কিমগুলো করে, যাতে অফিসে গিয়ে বিভ্রান্ত না হয়। শুধু জনজাতিদের স্কিমগুলো দেখার জন্য টিসিএস সমপর্যায়ের অফিসার আমরা নিয়োগ করেছি বন্ধুগণ, এবং ক্যাবিনেটে ডিসিশন হয়েছে। আজকে আমরা কি দেখছিলাম, আমরা একের পর এক এই বিভ্রান্ত করার যে এই রাজনৈতিক দল, আজকে আপনারা ভাবুন আমাদের সরকার, আমরা স্টেট গভর্নমেন্ট আমরা চালাচ্ছি, সেই স্টেট গভর্নমেন্টের কজন মন্ত্রী বিদেশে গেছে। আজকে কেডিসি চালাচ্ছে, একের পর এক বিদেশে যাচ্ছে। কোথায় পয়সা পায়, কোথা থেকে পয়সা আসে? আমাদের ক্ষমতা নেই বিদেশে যাওয়ার, লুট চলছে এখন চারিদিকে। যদি জিজ্ঞেস করি কোথা থেকে, বলে আমার নিজের পয়সা দিয়ে যাই। আগে তো দেখিনি নিজের পয়সা দিয়ে যেতে। এবং যাদেরকে পাঠানো হচ্ছে তারাই বসে বসে এই যে ফ্ল্যাগ ফালানোর কাজ, এইগুলোই করে, মানুষকে ধমকানো, চমকানো, অগ্নিসংযোগ করা, আমাদের যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করা, এগুলো সব খবর আছে। আমি বারবার বলেছি লিস্ট কিন্তু হচ্ছে, কাউকে ছাড়া হবে না বন্ধুগণ। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানি 4র্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য, এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব। আমরা যেমন সব মানুষের বান্ধব, সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে, আমরা সাংবাদিক বান্ধব। আমি এখান থেকে আমি বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, না অন্যেরও কালচার। সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ, এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব। আমরা সবাইকে সম্মান দিতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? আগে কি হতো, আমাদের ভারতবর্ষের আমাদেরও জনজাতি গোষ্ঠীর বহু লোক যারা এই দেশকে রক্ষা করার জন্য বর্ডারে আছেন বা অন্যান্য আজকে সিকিউরিটি ফোর্সে আছেন, আজকে তারা কিন্তু শহীদ হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? किसी को छोड़ना नहीं है, छोड़ूंगा नहीं। तो কি করেছেন? একদিকে আমাদের উনি অপারেশন সিন্দুর এবং 26 জন যে নাগরিককে ওরা দেখে দেখে, ধর্ম দেখে দেখে তাদেরকে যেভাবে ওনাদেরকে খুন করেছেন, এই 26 জন নাগরিককে তাদের হত্যার যে প্রতিবাদ করার জন্য, তার বদলা নেওয়ার জন্য 26 মিনিটে 9টা যে ঘাঁটি আছে 100 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে বন্ধুগণ। এয়ার স্ট্রাইক করেছেন, সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। আপনারা সবাই জানেন
একদিকে দেশকে শক্তিশালী করছেন, আজকে ভোকাল ফর লোকালের কথা বলছেন, আজকে আমাদের বিকশিত ভারত জি রামজি করছেন, এবং সমস্ত যারা গ্রামগঞ্জের যারা আছেন, আমাদের 75% গ্রামের লোক আমাদের রাজ্যের এবং আমাদের দেশের, তাদের উন্নয়নের কথা বলছেন। 100 দিনের কাজ থেকে আজকে 125 দিন করা হয়েছে। শুধু তাই নয়, যদি এবং এটা আপনাদের রাইট, যদি কাজ যদি ঠিক সময় না দেয় তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে এবং তার জন্য পেনাল্টিও দিতে হবে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা চাই যে লাস্ট মাইল পর্যন্ত আমরা যেসব যে স্কিমগুলো করছি, আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি দুবার আমরা করেছি, যে প্রতি ঘরে সুশাসন। সুশাসন কাকে বলে আমরা কিন্তু দেখিয়েছি। কিন্তু যেভাবে আজকে আমরা দেখেছি যে এডিসির কি অবস্থা, আমরা 30 কোটি টাকা দিয়েছি আমাদের সরকার আসার পর এই হসপিটাল তৈরি করার জন্য, কিন্তু হিসাব নেই বন্ধুগণ। এরপরেও আমি আবার 30 কোটি টাকা দিয়েছি, আরো 10 কোটি টাকা দিয়েছি, কোনো হিসাব নেই, কোনো ইউসি নেই। অদ্ভুত এক অবস্থা। আজকে জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আজকে আমরা টোটাল এডিসিকে তো দিচ্ছি, প্লাস জনজাতি অধ্যুষিত এলাকায় আমাদের যে বাজেট, সেই বাজেট কত 23-24-25 আমাদের কত বাজেট ছিল? আমাদের বাজেট ছিল মাত্র 27,000 কোটি টাকা। আমাদের রিসোর্স কোথায়? তার মধ্যেও আমরা কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে আজকে কাজ করছি। এই ট্রান্সপারেন্সির মধ্যে 27,000 কোটি টাকার মধ্যে বেতন আমার দিতে হবে, কমিটেড এক্সপেন্ডিচার আছে, বেতন দিতে হবে, যারা পেনশন পাচ্ছে তাদের টাকা দিতে হবে, ভাতা প্রায় এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন টিঙ্কু বাবু, প্রায় 5 লাখ লোকের আমাদের ভাতা আমাদের দিতে হবে, দিতেই হবে। যারা আমরা লোন নিয়েছে লোনের টাকা আমাদের দিতেই হবে। সেইগুলো বাদ দিলে আমাদের থাকে 17,000 কোটি টাকা। এর মধ্যে আমরা 24-25-এ আমরা জনজাতি অধ্যুষিত এডিসি শুদ্ধ আমরা কত টাকা দিয়েছি? 49.06%। এবং এইবারের যে 25-26 অর্থ বছরে প্রায় 40%-এর উপরে আমরা যে বাজেট করেছি 32,000 কোটি টাকা, তার থেকে 40%-এর উপরে হবে। তারপরেও বলছে টাকা নেই, টাকা নেই। আজকে সমস্ত এডিসি এলাকার মধ্যে অদ্ভুত অবস্থা। একজন ছাত্র টিচার দেখা গেল 5 জন, আবার অনেক জায়গার মধ্যে 5 জন 10 জন টিচার, আর সেখানে একজন মাত্র মানে স্টুডেন্ট। এই অবস্থা চলছে। মানে অথচ যে স্টুডেন্ট এবং যে টিচারের রেশিও সেটা কিন্তু অনেক বেশি, কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন নেই। মানে জানেই না কিভাবে একটা সরকার চালাতে হয়। আনন্দই আনন্দ, সিকিউরিটি পাচ্ছে, ঘুরছে এদিক সেদিক, সব কিছু পাচ্ছে, খুব মজায় আছে। মানুষের জন্য যে কাজ করতে হবে সেই কাজটা ওনারা করছেন না। আজকে অদ্ভুত, আপনারা সবাই জানেন, হঠাৎ করে এখন বিসি ইলেকশন। আরে বিসি ইলেকশন তো আমরা তৈরি, যে কোনো সময় আপনার রেডি আছে আমরা বিসি ইলেকশনের জন্য, আমাদের সমস্যা নাই। আপনারা যদি থাকেন তাহলে আমার কি অত সমস্যা? আজকে জনজাতি যারা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা চলে এসছে। এখন আমরা বিসির জন্য তৈরি আছি, কিন্তু কি করলেন? 123টা আরো বিসি বাড়িয়ে দিয়েছেন। আরে বিসি বাড়াতে গেলে তার একটা কানুন আছে, একটা আইন আছে। সেই জায়গার মধ্যে কি করলেন? করেছেন কি যে বিসি যদি করতে হয় মাস্ট, আইন বলছে যে বিসি কমিটির পারমিশন লাগবে, তার অনুমোদন লাগবে। তো বিসি কোথায়? বিসি তো নেই। একটা তো এই গেল, তাছাড়া কনকারেন্স থাকবে, আমাদের ত্রিপুরা সরকারের ফাইন্যান্সের কনকারেন্স থাকবে। সেই কনকারেন্স না নিয়েই নোটিফিকেশন দিয়ে দিয়েছে, গেজেট নোটিফিকেশন বের করে দিয়েছে, কেস করেছে। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা তো এটা পারেন না, তড়িঘড়ি করে সেটাকে উইথড্র করলো। অদ্ভুত। তা আমরা যখন বললাম, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বলছে আপনারা এটা পারেন না, না সেটাই করবে। একবার ভুল বোঝানোর জন্য যে আমরা 123 আমরা করেছি, আমাদের সরকার দেয় না, তাহলে তোমরা পিছিয়ে গেল কেন? তারপর কি করলেন? যে আমরা জিতে গেছি, একদম চারিদিকে হই চই ঢোল ঢাল পিটিয়ে পিটিয়ে বলছে আমরা সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে গেছি। আর এরকম না, সুপ্রিম কোর্ট কি বলেছেন? যে 26 তারিখ ডেট ফিক্স করেছেন। সেই 26 তারিখ ডেট ফিক্স করেছেন এই মাসের। সেখানে বলেছেন যে একসাথে বিসি ইলেকশন আর এডিসি ইলেকশন সম্ভব কিনা। আর কি বলেছেন? যে বিসি ইলেকশন কবে নাগাদ করব, তো উত্তর দেবে, ইলেকশন কমিশন আছে, তারা উত্তর দেবে। আর সেটা বলে সেখানে বগল
দাবিয়ে খুব করে বলছে যে আমরা জিতে গেছি। মানুষকে কিভাবে ভুল বুঝানো যায় সেই চেষ্টায় খালি ভুল বুঝিয়ে বুঝিয়ে এতদিন ধরে আমাদের কোমলমতি মা বোন যারা জনজাতির আছেন তাদেরকে ভুল বুঝিয়েছে। বন্ধুগণ, আপনাদের বুঝতে হবে যে এইভাবে ভুল রাজনীতির এই যে আঞ্চলিক দলগুলো আছে তারা খালি ভুল রাজনীতি করে। এখন কম্পিটিশন চলছে সব পার্টির, কংগ্রেসও করছে, সিপিএমও করছে। কিছুদিন আগে বলছে আমরা চাই না, আমরা এখন দেখেছি উল্টো কথা বলছে না আমরাও স্ক্রিপ্ট মানে রোমান স্ক্রিপ্ট চাই। মানে কখন যে গিরগিটির মতো রং পাল্টাবে কেউ বলতে পারবে না। আরে তুমি তোমার নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে? তুমি নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে? এখন কি বলছেন, আরে মনে হচ্ছে যে এই স্ক্রিপ্ট নিয়ে আমরা তো এমনিতেই লুকটুক কম হয়ে গেছে, তাড়াতাড়ি স্ক্রিপ্টও আমাদের বলা উচিত। আরে আবার কালকে থেকে দেখলাম যে স্ক্রিপ্ট নিয়েও বলছেন। আরে স্ক্রিপ্ট তো আরেকজন বলছেন, আরে আমার রাস্তা তো পরে যদি লুক আমার পেছনে না আসে। আরে স্ক্রিপ্ট বলার আগে আরে উনি বাঙালি, মুখ্যমন্ত্রী বাঙালি, উনি আমাদের স্ক্রিপ্ট নিয়ে কেন কথা বলবেন? আরে তাহলে আপনাদের তো এই জনজাতি মুখ্যমন্ত্রী ছিলেন, দশরথ বাবু ছিলেন, তখন কেন স্ক্রিপ্টটা করনি ভাই? তখন তো করনি। মুখ্যমন্ত্রী আবার বাঙালি, মুখ্যমন্ত্রী আবার মণিপুরি, মুখ্যমন্ত্রী আবার এসসি, মুখ্যমন্ত্রী ট্রাইবেল। মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়, এটা সবার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারণ আলাদা হয় না। তো এই যে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী ট্রাইবেল হলেই হবে, তোমার তো ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তখন করনি কেন? তো এই যে স্ট্যাটাস কিউ, আমরা অলরেডি বলেছি রোমান স্ক্রিপ্টেও ইচ্ছা করলে আপনি পরীক্ষা দিতে পারবেন, নো প্রবলেম। এবং বাংলাতে যদি স্ক্রিপ্ট, এর মধ্যে আপনারা নিজেরা স্ক্রিপ্ট বানান। এখানে যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, এবার আমাদের এই সরকার আসার পর যে আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন বিশিষ্ট ব্যক্তি নাম বলেছেন আমার পূর্ববর্তী বক্তা, তাদেরকে আজকে এক নাগারে একসাথে মানে এক নাগারে পরপর তাদেরকে পদ্মশ্রী দিয়ে ভাবা যায় কোনোদিন তাদেরকে সম্মান করেছেন। আর এইবারও আরেকজনকে দিলেন, নরেশবাবুকে দিলেন, অত্যন্ত বিদ্বান ব্যক্তি। এবং যেহেতু উনাকে দিয়েছেন, এই যে কতগুলো তাদের সাঙ্গপাঙ্গ আছে উনার এগেনস্টে পর্যন্ত থানসা বলেন, আর থানসাদের সবচেয়ে বেশি মারছেন ওনারা, থানসাদেরই ওরা মারছেন বেশি, থানসাদের বাড়িঘর আগুন লাগাচ্ছেন, থানসাদেরকে ভয় দেখান। এবং এই ভদ্রলোকেরও আমি শুনলাম যে ওনার যে সাঙ্গপাঙ্গরা আছেন রোজ বসে বসে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে অঙ্গভঙ্গি উল্টাপাল্টা লেখেন। মানে অদ্ভুত, কোনো সংস্কৃতির ধার ধারে না। একমাত্র ওনাদের কাছে দুটো জিনিস আছে আমি বলবো, ওনাদের কিন্তু এই দুটো জিনিস, একটা হচ্ছে সাম্প্রদায়িক সুরসুরি, একটা সাম্প্রদায়িক সুরসুরি দাও, আর একটা হচ্ছে এই যে গুন্ডা পান্ডা আছে তাদের মেইন শক্তি। বন্ধুগণ, এইবার কিন্তু কাউকে ছাড়া হবে না। আমাদের এই বিপিন বাবু সেদিন একটা প্রোগ্রাম থেকে যাচ্ছে, কাপুরুষের মতো অন্ধকার থেকে তার গাড়ির মধ্যে ঢিল ছুঁড়েছে। বন্ধুগণ, আমি বলেছি আমরা আমাদের ডেস্টিনেশন যে 2047 মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত বানাচ্ছে, বিকশিত ত্রিপুরা ইনক্লুডিং এডিসি, আমরা আগামী দিন 2047 আমরা পৌঁছবো। তোমরা স্টেশনেই বসে থাকবে, আমাদের ট্রেন সেই স্পিডে, আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের যে ট্রেন বন্দে ভারত সেই স্পিডে যাবে। বন্ধুগণ, আমাদের আটকে রাখতে পারবে না, যত আঘাত আসবে তত বেশি কিন্তু আমরা শক্তিশালী হব। অনেক চেষ্টা করেছি ওনারা আমাদের সাথে একসাথে রাখার জন্য, বারবার কথা বলেছি যে আপনারা এই করুন, আপনাদের আমি চেষ্টা করছি আমার নিজস্ব চেষ্টায়। আজকে স্ক্রিপ্টের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো বিষয় নাই, আমাদের বলছে যে ওনার ব্যক্তিগত, আমাদের সরকারের এখানে একক ব্যক্তির কোনো রাজনীতির আমাদের পার্টি না। এখানে আমরা দেখলাম যে এখানের ওই বহু পার্টি আমরা দেখলাম একক ব্যক্তির, একজন ফ্যামিলিয়াল পার্টি হয়। আমাদের ফ্যামিলিয়াল পার্টি না, আমাদের গার্জিয়ান অনেক, সেই গার্জিয়ানদের যে নির্দেশ, সেই নির্দেশ মতে যে কোনো অবস্থায় দেবনাগরী যদি রাজি হতো হোকে, আদারওয়াইজ ইন্ডিজিনাস স্ক্রিপ্ট বুঝতে হবে। সেটা ইন্ডিভিজুয়ালাইজ করে আবার ভুল বোঝানোর চেষ্টা করছে, বলছে উনি ইংরেজি বিরোধী। আরে আপনি তো সবসময় সেই শিলং গিয়ে বহু জায়গার মধ্যে গিয়ে আপনারা ইংরেজি পড়াশোনা করেন, ককবরক তো পড়াশোনা করেননি আপনারা। এখন অন্যদের যারা ককবরক পড়ে বা যারা লোকাল ল্যাঙ্গুয়েজ পড়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
আপনারা হিন্দিতে কথা বলেন, হিন্দির মধ্যে দেবনাগরী আছে, তো দেবনাগরী যদি ঠিক আছে, বাংলা আপনারা রাখবেন না, নো প্রবলেম, আপনারা যদি দেবনাগরী রাখবেন না, তাহলে একটা স্ক্রিপ্ট আপনারা তৈরি করুন। আজকে আমাদের যে চাকমারা আছে তারা যদি স্ক্রিপ্ট তৈরি করতে পারে, তাহলে আপনারা কেন স্ক্রিপ্ট তৈরি করতে পারেন? ককবরক নিয়ে আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো অসুবিধা নেই, ককবরককে আমরা চাই যে একদম মানে পুরো ইউনিভার্সিটির মধ্যে ককবরক নিয়ে পড়াশোনা করুক, অ্যান্ড দ্যাট উইল ডু ইট। কিন্তু বিভ্রান্ত করতে হবে যে উনি ইংরেজি পড়তে ভালো, ইংরেজদের ভয় চায় না ওনা ইংরেজি পড়ুক। ইংরেজ তো আমাদের পড়তে হবে, ইংরেজি ছাড়া কি করে হবে? কিন্তু আমি ইংরেজরা তারা রোমান স্ক্রিপ্ট নিয়েছে, আমি কেন রোমান স্ক্রিপ্ট আমি গ্রহণ করব? নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন। সব ভাষাভাষীর যত আছে রাজ্যের, বিভিন্ন রাজ্যে, সেই জায়গার মধ্যে আজকে যদি তারা স্ক্রিপ্ট তাদের নিজস্ব থাকে, তুমি কেন পারবে না? আমি এটাও বলেছি, যদি স্ক্রিপ্ট তোমরা নিজেরা না পারো, আমরা যারা এই ট্রাইবেলের যারা বিদ্বান ব্যক্তিরা আছেন তাদের মাধ্যমে তারা স্ক্রিপ্টও বানিয়েছেন, কিন্তু এই ইস্যুটাকে যেভাবে হোক জিয়ে রাখতে হবে। কারণ ইলেকশন আসছে, আর তো কোনো স্ক্রিপ্ট নেই, কারণ উন্নয়ন শেষ, উন্নয়নেরও কোনো নাই, কিচ্ছু নাই, অনুন্নয়ন, খালি ঘোটালা। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে এখানে যারা জনজাতি ভাই বোনেরা আছেন, মানে ডেভেলপমেন্ট কারকে বলে আপনারা দেখবেন আগামী দিনে 28টাতে যেটা বলেছে, 28টাতে 28টা যদি আমরা জিতি, আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা যদি চাই, আমরা যদি ইচ্ছা করি, আমরা সেটা করতে পারি বন্ধুগণ, এবং আমি নিশ্চিত সেটা আমরা করব। আমরা কারণ যে জনসমর্থন এখন চারিদিকে আমরা দেখছি, কাউকে গায়ের জোর আমরা বলছি না, যুক্তি দিয়ে বলছি। আজকে এতগুলো আমরা এই যে এতগুলো আমাদের ন্যাশনাল হাইওয়ে হয়েছে, সেই ন্যাশনাল হাইওয়ের যে কম্পনসেশন বেশিরভাগ আমাদের জনজাতি ভাই বোনদের পাচ্ছেন। সেখানে আমাদের এখানে আজকে ইন্টারনেট চলে এসছে, রেলওয়ে চলে এসছে, আমাদের এখানে এয়ারওয়েজ হয়েছে এত সুন্দর। এখানে আমরা চেষ্টা করছি কৈলাসহর এয়ারপোর্ট যাতে তৈরি আবার নতুনভাবে শুরু করা যায়, তার জন্য আমাদের প্রচেষ্টা চলছে। একের পর এক ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আপনারা দেখবেন, এবং সত্যিকারের मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा, এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কথা আপনারা দেখবেন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি যে জনজাতিদের জন্য উন্নয়ন করছেন। অটলজি যখন আসলেন প্রধানমন্ত্রী হয়ে, এর আগে জনজাতিদের যে একটা ডিপার্টমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টে একটা লেক ছিল অন্যান্য ডিপার্টমেন্টের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে আমাদের অটলজি এসে আলাদা করে জনজাতিদের উন্নয়নের জন্য আরেকটা ডিপার্টমেন্ট করেছেন। এতদিন বাদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে জনজাতিদের উপর জোর দিয়েছেন। আজকে জনজাতিদের সম্মান দেওয়ার জন্য, যেটা দেশ স্বাধীন হওয়ার পর কেউ চিন্তা করেননি, আজকে রাষ্ট্রপতি একজন মহিলা, আবার জনজাতি, তাকে বানিয়েছেন। আপনারা ভাবুন একবার, এই জিনিসগুলো আপনাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, মানুষকে বলা উচিত। ত্রিপুরা রাজ্যের একজন জনজাতি গোষ্ঠীর ব্যক্তি যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনাকে এত বড় একটা রাজ্যের, তেলেঙ্গানা রাজ্যের, যা কোনোদিন হয়নি, সেখানে উনাকে রাজ্যপাল বানিয়েছেন। বন্ধুগণ, এত কাজ করছেন একের পর এক আমাদের জনজাতিদের জন্য। আজকে আমরা এই জনজাতি গোষ্ঠীর যেখানে যেখানে আজকে আমরা দেখেছি জনজাতিদের নিয়ে কেউ চিন্তা করেনি। আজকে বিরসা মুন্ডার কথা আমি তো নিজে শুনিনি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। এই বিরসা মুন্ডাজি আজকে এই দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, ইংরেজদেরকে তাড়াবার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন। তাকে সামনে এনে 150 বছর পূর্তি হলো, তাকে সম্মান দেওয়ার জন্য, এবং উনার নামে কত কিছু যে স্কিম করেছে জনজাতিদের, এতদিন ধরে কেউ কিন্তু আজকে সেই চিন্তা ভাবনা করেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে লাস্ট ব্যক্তি তাদের আমাদের দেখতে হবে, সেটা আমাদের সরকার দেখছে। আপনারা ভাবুন একবার, যে যাদের কথা কোনোদিন এই যে বিশ্বকর্মা যে একটা স্কিম করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যে 18টা যেসব কাজ করছেন, কেউ কুমার আছেন, কেউ কাঠমিস্ত্রি আছেন, কেউ চুল কাটেন, বারবার আছেন, তাদের উন্নয়নের জন্য 13,000 কোটি টাকা উনি রেখেছেন। এখানে জনজাতি গোষ্ঠীর অনেকে আছেন। আজকে যেখানে যাই আমাদের মহিলাদের আমি উপস্থিতি সবচেয়ে বেশি দেখি। আজকে ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল মহিলাদের কিভাবে উন্নয়ন করা যায়, তাদের আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করা যায়, তার জন্য আমরা টার্গেট করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে লাখপতি দিদি আমাদের তৈরি করতে হবে। এখানে অনেকে আছেন
সেই লাখপতি দিদির মধ্যে আজকে আমাদের টার্গেট ছিল 1,18,000, সেখানে 1,08,000 আমরা তৈরি করে ফেলেছি, অর্থাৎ 95% আমরা জনজাতি থেকে জাতি সব মিলে আজকে আমরা কিন্তু এই কাজটা করেছি। শুধু তাই নয়, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আজকে সাক্ষরতার দিক দিয়ে আজকে ত্রিপুরা থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি, যে সাক্ষরতা পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে মিজোরাম এবং গোয়ার পরে। এগুলো আপনারা দেখবেন না, বলবেন না। আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা 347টা ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক স্তরে আমরা 347টা প্রাইজ আমরা পেয়েছি ত্রিপুরা সরকারের। তো এইগুলো আপনাদের এইসব আমরা যে ঠিকভাবে চলছি একমাত্র সেই কারণেই সেটা সম্ভব হচ্ছে। আমরা 7টা আমরা পঞ্চায়েত স্তরে আমরা প্রাইজ পেয়েছি, আমাদের দুটো ডিস্ট্রিক্টে আমরা প্রাইজ পেয়েছি, ব্লক স্তরে আমরা প্রাইজ পাচ্ছি। আজকে ডিমনিটাইজেশনে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফার্স্ট হয়েছি বন্ধুগণ। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যখন দিল্লিতে কিছুদিন আগে যখন উনি সমস্ত চিফ সেক্রেটারিকে ডেকেছেন, আমাদের চিফ সেক্রেটারিকে বলেছেন আপনি এটা কি করে এই ডিরেগুলেশনটা করেছেন সেটা বলুন। উনি সেখানে গিয়ে উনি যখন বললেন যে আমি এইভাবে করেছি, তখন উনি বলছেন जाके देखो इनसे सीखो कैसे इतना बड़ा स्टेट है और छोटा स्टेट होने के बावजूद भी उन्होंने अगर कर पाया तो आप लोग नहीं क्यों नहीं कर पाओगे। माननीय प्रधानमंत्री जी उड़ीसाते আপনারা দেখেছেন, এবার ওয়েস্ট বেঙ্গলও যখন গেছেন সেখানেও বলছেন डेवलपमेंट किसको कहते हैं, जाके त्रिपुरा में एक बार जाके देखो। আমরা কম আমাদের আর্থিক অবস্থা খুব সীমিত, তারপরও আজকে যখন বাইরের থেকে মানুষ আসে বলে ত্রিপুরা इतना बदल गया हम लोग सोच भी नहीं सकते। আজকে আমাদের যে 22nd যে প্লেনারি সেশন হয়েছিল গত বছর নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর, সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং রাজ্যপালরা এসেছিলেন। যাওয়ার সময় ওনারা বলছিলেন বলে इतना अच्छा लगा, इतना बढ़िया, इतना हम लोग खुश है যে हमेशा প্লেনারি সেশন ত্রিপুরা में हो। এটা কেন হচ্ছে? কারণ আমরা অত্যন্ত সিরিয়াসলি মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য আমরা চিন্তা করি। আমরা আর কিছু চাই না, হিউম্যান টাচ। আমি কতটুকু আমরা করতে পারবো সেটা বড় কথা হয় না, কতটুকু কাজ করার ইচ্ছা আছে, সদ ইচ্ছা আছে সেটা আমরা দেখছি। আজকে যে কোনো জায়গার মধ্যে আপনারা জানেন যে প্রতিদিন 14 দিন পর পর আমি সমস্ত ডিএম এবং এসপি এবং অন্যান্য যারা মানে ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন তাদের সাথে আমি ভার্চুয়ালি কথা বলি। নিউজ পেপারের কাটিং নিয়ে আমি ওনাদের সাথে কথা বলি যে অমুক জায়গায় এই হয়েছে, এটার উত্তর দিতে হবে আপনাকে, তাদের থেকে উত্তর নেই। এইভাবে একটা ভাইব্রেন্ট সরকার কিভাবে করতে হয় সারা ত্রিপুরাতে সেই কাজটা আমরা করছি, একের পর এক কাজ করছি। আমরা সমস্ত গ্রুপ, সেটা সাংবাদিকই হোক, জেনারেল মানুষই হোক, জাতি জনজাতি মণিপুরি যারা আজকে মাইনরিটি আছেন সবাইকে নিয়ে থানসা বলছেন। আজকে আমরা সত্যিকারের থানসা, আমরা ত্রিপুরী। আমি যখন ভারতবর্ষের থেকে বাইরে যাব আমি কি বলি? আমি হিন্দুস্তানি বলি কিনা? আমরা হিন্দুস্তানি, অর্থাৎ আমি গুজরাটি হতে পারি, আমি বাঙালি হতে পারি, আমি আসামিজ হতে পারি, আমি মণিপুরি হতে পারি, আমি মধ্যপ্রদেশ থেকে যেতে পারি, কিন্তু আমাদের পরিচয় কি? আমরা পরিচয় দেই যে আমরা হিন্দুস্তানি। আমি যদি ত্রিপুরার থেকে আমরা বাইরে যাই তাহলে আমার কি পরিচয় হবে? আমি ত্রিপুরী। আমি বলছি আমরা ত্রিপুরী। সেখানে বাঙালি হতে পারে, সেখানে ট্রাইবেল হতে পারে, সেখানে ত্রিপুরীয় হতে পারে, সেখানে গারো হতে পারে, সেখানে চাকমা হতে পারে, সেটা আলাদা। এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে আর একটা অদ্ভুত লাগে। কিছুদিন আগে আপনারা দেখেছেন নগর পঞ্চায়েতের আমরা বিশ্রামগঞ্জে আমরা ডিসিশন নিয়েছি, সেটাকেও কিভাবে ভুল করার মানুষকে বিভ্রান্ত করা যায় জনজাতির। সেখানে বলছে বিসি নাকি আমরা নিয়ে যাচ্ছি, এডিসি নাকি আমরা দখল করেছি। তারপর যখন ওখানে গেল সেখানকার অফিসার বলছেন স্যার এই ব্যাপার আমরা কোনো জায়গায় আমরা নেইনি। তারপর চলে গেলেন বলছেন যে ওই কি স্কেল নিয়ে আসতে। অদ্ভুত বারবার এটা কনফিউজ করার চেষ্টা করছেন বিভিন্নভাবে। একবার কনফিউজ করছেন যে বাংলাদেশ থেকে লোক এসছে। আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি, বিধানসভার মধ্যে যে কতজন লোক, আমি ডে 1 থেকে যখন ওখানকার প্রধানমন্ত্রী চলে গেলেন ডে 1 থেকে আমি বলছি কাউকে ভিতরে ঢুকতে দেব না, এবং তার কতজন ঢুকলো এবং কতজনকে আমরা অ্যারেস্ট করেছি সেটা বলেছি। পুশব্যাক
আদালতের অনুমোদন নিয়ে আমরা করেছি, সেই কথাটা বলেছি। কিন্তু এটাকে নিয়েও একটা রাজনীতি, মানে কিভাবে এই সেন্টিমেন্টাল কথাগুলো বলে বলে এই কাজগুলো করবেন, লাভের লাভ কিচ্ছু হবে না। আমরা চাই যে আমরা সবাই মিলে এক নতুন ত্রিপুরা, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে অপারেশন সিন্দুরের পরে উনি বলছেন নিউ ইন্ডিয়া আমি করতে চাই। আমিও নিউ ইন্ডিয়া কখন হবে, যখন সমস্ত নিউ স্টেটগুলো হবে তবেই। আমরাও চাই যে ত্রিপুরাতে নিউ ত্রিপুরা আমরা করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই। সবাই মিলে একটা আনন্দের পরিবেশ, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার যাতে সুযোগ হয়, না পড়িয়ে চলবে না। জনজাতিদের এতদিন ধরে ওদের না পড়িয়ে রেখেছে, আর আমাদের সরকার আসার পর আজকে এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কটা আগে ছিল? আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল, আর আমাদের সরকার আসার পর 21টার মতো অনুমোদন হয়ে গেছে, 12টা চালু হয়ে গেছে, 6টা এই মার্চের মধ্যে হবে, বাকিগুলো হবে। শুধু তাই না, আরও যাতে 15টা হয়। আমি এইবার দিল্লিতে গিয়ে তার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে বলছে কি বলছে যে 20,000 মিনিমাম সমস্ত ব্লকে ব্লকে করার একটা মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করেছেন। সো ব্লকে করতে গেলে তার যে ক্রাইটেরিয়া আছে 20,000 মিনিমাম জনজাতি থাকতে হবে বা 50% পপুলেশনের থাকতে হবে। সেই ক্রাইটেরিয়াকে রিল্যাক্সেশন দিয়ে আমি আরও 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয় সেই ব্যবস্থা আমি করেছি। পিএমসি স্কুল হচ্ছে আজকে, এতগুলো আমাদের খেলার ফিল্ড হচ্ছে জনজাতি এলাকায়। আমার অত্যন্ত ভালো লাগে যখন আমি দেখি আমাদের জনজাতি ভাই বোনেরা গান বাজনা এত ভালো করছে, আজকে ন্যাশনাল লেভেলে ওদের নাম আছে। আমি বিভিন্ন ফুটবল খেলাতে আমি যখন ওদের সাথে হ্যান্ডশেক করতে যাই, বেশিরভাগ আমাদের ছেলেরা মেয়েরা জনজাতির, ওরা হ্যান্ডশেক করছে আজকে। আমি আজকে এটা কিন্তু একটা চক্রান্ত, সমস্ত জনজাতি একটা কয়েকটা জেনারেশন নষ্ট করে দিয়েছে 35 বছরে, আবারও সেটা চলছে। এখানে যাতে তারা নেশার সাথে যুক্ত হওয়া যায় সেই ব্যবস্থা করছে। আমরা এর জন্য অলরেডি একটা ক্যাম্পেইন করছি। সমস্ত হোস্টেলগুলো যে আছে সেই হোস্টেল থেকে আমরা বলছি যে যে ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ দ্য সেম। এই স্লোগান নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি যাতে আমরা কাউকে না হারাতে পারি। একজন যখন ড্রাগ এডিক্টেড হয় এবং তারপর বিশেষ করে ইনজেক্টেবল ড্রাগ এডিকশন যখন হয়, তাহলে তার যখন এইচআইভি হয়, এইচআইভি কিন্তু যায় না শরীর থেকে। এইচআইভি যদি ট্রিটমেন্ট না হয় তাহলে এইডস হয়, তাতে করে কত লোক মারা গেছে হিসাব নেই। এই জায়গা থেকে আমাদের একটা আন্দোলন করার দরকার, সেই আন্দোলন ফর বেটারমেন্ট। আন্দোলনের অর্থই না যে কারোর পতাকা ফেলে দেওয়া, কাউকে উল্টাপাল্টা বুঝানো, একের পর এক মিথ্যার আশ্রয় নিয়ে এরা এতদিন ধরে চলেছে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সত্য কোনটা আপনারা দেখবেন। আপনারা আগামী দিন আমি আপনাদের সামনে আজকে আশ্বাস দিচ্ছি যে আগামী দিন আপনারা দেখবেন এডিসির উন্নয়ন কাকে বলে, এবং কাউকে কোনো জায়গায়, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় নজর রাখেন, কোথাও কোনো রকম যদি দেখা যায় যে করাপশন, সেই করাপশন ফ্রি এডিসি আমরা আগামী দিন করব। বন্ধুগণ, সবাইকে এখানে উপস্থিত যারা আছেন আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে যতন হাম্বাই বলে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।